নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটায় আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে হাইপার কনজুগেশন এফেক্ট। ফার্স্ট আমরা দেখব যে হাইপার কনজুগেশন এফেক্টের দরকারটা কেন হয় বা হাইপার কনজুগেশন এফেক্ট ব্যাপারটা কি, সেটা নিয়ে যদি একটুখানি ডিসকাস করতে চাই তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে হাইপার কনজুগেশন এফেক্টের দরকার হয় কেন। তো হাইপার কনজুগেশন কথাটার মানেটা কি? এই হাইপার কনজুগেশন মানে হলো এটা হচ্ছে একটা টাইপের রেজোনেটিং স্ট্রাকচার বা রেজোনেটিং এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট বলতে পারি আমরা। মানে এই হাইপার কনজুগেশন এফেক্ট পড়তে গেলে আমাদের বেশ কিছু রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে হয়। এবার সেই রেজোনেটিং স্ট্রাকচারগুলো কিন্তু আমরা নর্মালি যে লোন পেয়ার বা পাই বন্ড সেগুলোকে যখন আমরা শিফটিং করে করে যখন রেজোনেটিং স্ট্রাকচারগুলো ড্র করি সেরকম ধরনের রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু এক্স্যাক্ট নয়, একটু অন্য ধরনের রেজোনেটিং স্ট্রাকচারটা। তো আমরা ফার্স্টে দেখবো যে হাইপার কনজুগেশন এফেক্ট আমাদের কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, কোন কোন কন্ডিশনে। কোন কোন কন্ডিশন বলতে কোন কোন কেসে যদি আমরা দেখি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, কার্বন ফ্রি রেডিক্যাল, কার্বন ফ্রি রেডিক্যাল, আর হচ্ছে অ্যালকিন সিস্টেম। এই তিনটে কেসে আমরা কার্বোক্যাটায়ন মানে কি কার্বনের মাথায় প্লাস চার্জ, কার্বন ফ্রি রেডিক্যাল মানে কি কার্বন ফ্রি রেডিক্যাল মানে কার্বনের মাথায় এরকম ডট সিম্বল দিয়ে আমরা যেটা রিপ্রেজেন্ট করি, আর অ্যালকিন মানে তো কার্বন কার্বন ডবল বন্ড। এই তিনটে কেসেই বেসিক্যালি আমরা এই হাইপার কনজুগেশন এফেক্টের এফেক্টটা দেখতে পাই। এবার ফার্স্ট আমরা দেখব যে হাইপার কনজুগেশন এফেক্টের দরকার হয়েছে কেন। আমরা একটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পলটা হচ্ছে আমরা যদি বলি CH3CH2+, আরেকটা এক্সাম্পল নিচ্ছি CH3CH3CH2+। এবার এইখানে দুটো কার্বোক্যাটায়ন আছে, সেই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে যদি আমাদেরকে ভাবতে হয় যে কার স্টেবিলিটি হাই, তাহলে আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম, ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে বেসিক্যালি এই যে গ্রুপটা আছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ, তাহলে এই গ্রুপের প্লাস আই এফেক্ট কম্পারেটিভলি হাই উইথ রেসপেক্ট টু দিস। মানে আমরা আগের ক্লাসে যা পড়েছিলাম তার রেসপেক্টে কথাটা বলছি, যে এই টারশিয়ারি বিউটাইল টারশিয়ারি বিউটাইল গ্রুপ যেটা আছে সেই টারশিয়ারি বিউটাইল গ্রুপের প্লাস আই এফেক্ট এই CH3 রেসপেক্টে কিন্তু হাই। প্লাস আই এফেক্ট যদি বলতে হয় তাহলে সেই রেসপেক্টে কিন্তু আমাদের নর্মাল এক্সপেকটেশন হচ্ছে যে এই যে কার্বোক্যাটায়নটা আছে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে স্টেবল উইথ রেসপেক্ট টু দিস, মানে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে মোর স্টেবল দেন দিস। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই ফার্স্ট কার্বোক্যাটায়নটা স্টেবল দেন সেকেন্ড ওয়ান। ঠিক আছে, এই কার্বোক্যাটায়নটার ফার্স্ট কার্বোক্যাটায়ন যেটা আছে সেই কার্বোক্যাটায়নটা হচ্ছে স্টেবল। ঠিক আছে, এটা স্টেবিলিটি হাই, এটা স্টেবিলিটি লো। তাহলে কিন্তু আমাদের প্লাস আই এফেক্ট দিয়ে বা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এই প্রবলেমটাকে কিন্তু সলভ করা যাবে না বা বোঝা যাবে না। তখন আমাদের কি করতে হবে, এই হাইপার কনজুগেশন এফেক্টটা দিয়ে এটাকে বুঝতে হবে বা এক্সপ্লেন করতে হবে। এবার কথা হচ্ছে যে হাইপার কনজুগেশন এফেক্ট এটা আমরা কিছুক্ষণ বাদেই দেখব যে কেমন কি ব্যাপার, যে এটা স্টেবিলিটি কেন হাই বললাম, এটা স্টেবিলিটি কেন লো বললাম। কিন্তু তার আগে আমরা জেনে নেবো যে হাইপার কনজুগেশন এফেক্ট আমরা প্রথমেই বললাম যে কার্বোক্যাটায়ন, কার্বন ফ্রি রেডিক্যাল আর অ্যালকিন তিনটে সিস্টেমের জন্য দেখতে পাওয়া যায়। এবার এই হাইপার কনজুগেশন এফেক্ট ফার্স্টে দেখবো ব্যাপারটা কি, তারপরে এর কন্ডিশন দেখব, তারপরে কিছু এক্সাম্পলের থ্রু দিয়ে জিনিসটাকে বুঝবো। তো এই হাইপার কনজুগেশন এফেক্ট যদি আমাদেরকে জাস্ট একটা ছোট ডেফিনেশনের মতো বা ওয়ান লাইনে বলতে হয় তাহলে কি বলবো, এটাকে বলা হয় নো বন্ড রেজোনেন্স। নো বন্ড রেজোনেন্স।
ঠিক আছে, নো বন্ড রেজোনেন্স। এবার এটা যদি নো বন্ড কথাটার একটা মিনিং আছে, সেটা আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখবো, বা জিনিসটা যখন রেজোনেটিং স্ট্রাকচারগুলো ড্র করব তখন জিনিসটা বুঝতে পারবো যে নো বন্ড রেজোনেন্স কথাটা মানেটা কি বা কেন বলা হচ্ছে। এটার আরেকটা নাম হয় স্যাক্রিফাইসিয়াল রেজোনেন্স। স্যাক্রিফাইসিয়াল রেজোনেন্স সেটাও কেন বলা হয় সেটা একটু পরেই আমরা দেখছি। তো ফার্স্ট আমরা দেখে নেবো এই হাইপার কনজুগেশন এফেক্টের কন্ডিশন কি আছে। তো এর যদি কন্ডিশন আমাদেরকে দেখতে হয়, তাহলে কি বলবো? ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রেজেন্স অফ sp3 hybridized carbon atom, sp3 hybridized alpha carbon বলা ভালো, alpha carbon with respect to a carbocation, carbon free radical or double bonded carbon atom। ঠিক আছে, এটা কোন কেসের জন্য? এই ডবল বন্ডেড কার্বন অ্যাটমের কথাটা, সেটা হচ্ছে অ্যালকিন সিস্টেমের জন্য। ঠিক আছে, কি বললাম? ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে প্রেজেন্স অফ sp3 হাইব্রিডাইজড আলফা কার্বন উইথ রেসপেক্ট টু কার্বোক্যাটায়ন, কার্বন ফ্রি রেডিক্যাল অর অ্যালকিন সিস্টেম। অ্যালকিন সিস্টেমের মধ্যে কোনটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে? ডবল বন্ডেড কার্বন অ্যাটমটাকে। ওকে, পরের কেসটা, পরের কন্ডিশন যদি বলা হয়, সেটা হচ্ছে কি আলফা কার্বন শুড কন্টেন হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, আলফা কার্বন শুড কন্টেন হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক দুটো কন্ডিশন। হাইপার কনজুগেশন এফেক্ট দেখাতে গেলে এই দুটো কন্ডিশন মেনটেন করতে হবে। ফার্স্ট কন্ডিশন কি? প্রেজেন্স অফ sp3 হাইব্রিডাইজড আলফা কার্বন উইথ রেসপেক্ট টু কার্বোক্যাটায়ন, কার্বন ফ্রি রেডিক্যাল অর অ্যালকিন। অ্যালকিনের মধ্যে কোনটাকে আমরা বলছি? এই ডবল বন্ডেড কার্বন অ্যাটমটাকে। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন কি? আলফা কার্বন শুড কন্টেন হাইড্রোজেন অ্যাটম। এবার এখানে আরেকটা জিনিস আমরা দেখব, এই যে রেজোনেন্স এর কথা বলছি, এই যে আমরা যেটা বললাম নো বন্ড রেজোনেন্স, আমরা কি বলছি? রেজোনেন্স স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এবার এই রেজোনেন্স স্ট্রাকচার কতগুলো হবে বা সেগুলোর নাম কি হবে? তো হাইপার কনজুগেশন এফেক্ট যখন দেখাচ্ছে, তার মানে এখানে কি হবে? এখানে হচ্ছে যে কটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাবো সেগুলো একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে হাইপার কনজুগেবল স্ট্রাকচার। হাইপার কনজুগেবল স্ট্রাকচার। যে স্পিসিসটার, মানে কোনো একটা কার্বোক্যাটায়ন বা কার্বন ফ্রি রেডিক্যাল বা অ্যালকিন যেটাই বলি না কেন, যে স্পিসিসটার নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার যত হাই হবে সেই স্পিসিসটা তত বেশি স্টেবল। ঠিক আছে, যেমন আমরা রেজোনেন্স স্ট্রাকচারের জন্য যেটা দেখি যে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার যার যত হাই হয় সেই কম্পাউন্ড বা সেই স্পিসিসটা তত বেশি স্টেবল হয়। সিমিলারলি এখানেও ঠিক তাই, হাইপার কনজুগেশন এফেক্ট নিয়ে যখন পড়বো তখন নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার যার যত হাই হবে সেটা তত বেশি স্টেবল হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা আমরা পরের কেসটা দেখব, যে কন্ডিশন পড়লাম, নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার, নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার কতগুলো হবে? বা বলা যেতে পারে ইজিক্যাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন। ঠিক আছে, নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার যত হাই হবে, মানে
কতগুলো হবে, নাম্বার অফ আলফা হাইড্রোজেন যতগুলো থাকবে সেই নাম্বারটাই। এবার কোনো একটা স্পিসিস, কি বললাম, নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচারের ভ্যালু যত হাই হবে, নাম্বার যত হাই হবে, সেই স্পিসিসটা তত বেশি স্টেবল। তাহলে এখানে কি বলা হচ্ছে, নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার কোনো কেসে যত হাই হবে, আমরা কি দেখব, স্টেবিলিটি কিন্তু তত হাই হচ্ছে সেই স্পিসিসটার। কি বললাম, ফার্স্ট হচ্ছে নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার কতগুলো হবে, নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার মানে ওই রেজোনেটিং স্ট্রাকচার, মানে এখানে যে রেজোনেটিং স্ট্রাকচারগুলোর কথা আমরা বলছি, নো বন্ড রেজোনেন্স বলছি, সেটা ডিপেন্ড করছে নাম্বার অফ আলফা হাইড্রোজেনের উপর। যতগুলো নাম্বার অফ আলফা হাইড্রোজেন থাকবে ততগুলোই নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার আমরা পাবো। আর নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার যত হাই হবে তত সেটার স্টেবিলিটি কিন্তু হাই হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার কয়েকটা এক্সাম্পলের থ্রু দিয়ে জিনিসটাকে আমরা দেখে নেব। কি দেখব, যে নো বন্ড রেজোনেন্স এই কথাটার মানেটা কি, ঠিক আছে, যে কেন আমরা নো বন্ড রেজোনেন্স বলছি বা স্যাক্রিফাইসিয়াল রেজোনেন্স বলছি। তো সেটা যদি কয়েকটা এক্সাম্পল আমরা দেখি, তা সেটা হচ্ছে, ফার্স্ট আমি একটা এক্সাম্পল ধরছি, CH3 CH2 প্লাস, আরেকটা হচ্ছে CH3 CH3 প্লাস। এখানে দুটো কার্বোক্যাটায়নকে ধরে আমরা কাজ করছি, ঠিক আছে। তাহলে প্রথমে কি বলতে হবে যে sp3 হাইব্রিডিস্ট কার্বন কোনটা আছে সেটা দেখতে হবে, আলফা কার্বন। তাহলে এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে এই অ্যাডজাসেন্ট কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আবার এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে এই অ্যাডজাসেন্ট কার্বন বা এই অ্যাডজাসেন্ট কার্বনটা হচ্ছে, মানে যে কার্বন অ্যাটমগুলো ডিরেক্টলি অ্যাটাচড থাকে সেই কার্বনগুলোকে আমরা আলফা কার্বন বলি। তাহলে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 1 ডিগ্রি, এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 2 ডিগ্রি। কারণ কি, এই কার্বনটার সঙ্গে ডিরেক্টলি দুটো কার্বন অ্যাটাচড আছে, এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি একটা কার্বন অ্যাটাচড আছে। ডিরেক্টলি যে কার্বনগুলো অ্যাটাচড থাকে সেগুলোকে আমরা আলফা কার্বন বলি। তাহলে এগুলো আলফা কার্বন, আর আলফা কার্বনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলফা হাইড্রোজেন আছে। তাহলে ফার্স্ট কেসটা, এই কেসটাতে নাম্বার অফ আলফা হাইড্রোজেন কতগুলো আছে, 3টে। কারণ কি, এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন অ্যাটাচড। এইখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন কতগুলো আছে, 6। এই কার্বনে 3টে, এই কার্বনে 3টে। এবার আমরা ফার্স্টে এই এক্সাম্পলটা দেখবো, তারপরে এই এক্সাম্পলটা দেখবো, যে নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার আমরা কিভাবে এখানে পাবো, ঠিক আছে। তো ফার্স্টে আমরা এখানে লিখে রেখেছি যে হাইপার কনজুগেশন এফেক্ট মানে হচ্ছে নো বন্ড রেজোনেন্স, ঠিক আছে। তো ফার্স্ট যদি আমরা এই এক্সাম্পলটাকে দেখি, যেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্রেজেন্ট আছে, তাহলে ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে এটা। তাহলে এই হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে কার্বোক্যাটায়নটা প্রেজেন্ট আছে। হাইপার কনজুগেবল স্ট্রাকচার কি করে পাবো, যদি আমরা এই 3টে হাইড্রোজেনকে সিম্বল দিই, যে এটা হাইড্রোজেন এ, এটা হাইড্রোজেন বি, এটা হাইড্রোজেন সি। তা সেই রেসপেক্টে কি হবে, হাইড্রোজেন এ এর যে নিজের কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড আছে, সেই সিগমা বন্ডটাকে ওরা ব্রেক করছে, যার রেসপেক্টে আমরা এখানে একটা CH2 ডবল বন্ড CH2 এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি, প্লাস HA বলে যেটাকে আমরা, যে হাইড্রোজেনটাকে আমরা এ সিম্বল দিয়েছিলাম, এখানে ABC হচ্ছে কোনো অ্যাটম বা কিছু নয়, জাস্ট হাইড্রোজেন 3টাকে আমরা আলাদা আলাদা করে ডিস্টিংগুইশ করার জন্য বা বোঝার জন্য ABC 3টে সিম্বল দিয়ে ডিনোট করেছি, আর কিছু না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে CH2 ডবল বন্ড CH2 হয়ে গেল, এখানে HA প্লাস হলো। এবার ফার্স্ট কথা হচ্ছে, এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ডটা ব্রেক করলো কেন। ফার্স্ট হচ্ছে, আমরা তো এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার দেখছি। তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার যদি এখন দেখতে হয়,
তা কার্বোক্যাটায়ন সবসময় চাইবে যে আমার এই প্লাস চার্জটা যেন কোনো না কোনোভাবে মিনিমাইজ হয়ে যায়। তাহলে এখানে মিনিমাইজ করতে গেলে এই কার্বন হাইড্রোজেন বন্ডটাকে কমপ্লিট ব্রেক করে এখানে ডবল বন্ড নিয়ে চলে আসতে হলো। তাহলে এই পোর্শনটার মধ্যে কোনো কার্বোক্যাটায়ন এখন নেই। তাহলে কাকে ব্রেক করতে হলো? একটা হাইড্রোজেনকে ব্রেক করে H প্লাসে কনভার্ট হতে হলো। সেই জন্য এখানে নামটা দেওয়া হয় নো বন্ড রেজোনেন্স। নো বন্ড কথাটা মানে কি? যে এই রেজোনেটিং স্ট্রাকচারটা দেখানোর জন্য একটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডকে ব্রেক করতে হচ্ছে। তাহলে সেই রেসপেক্টে কোনো বন্ড এখানে আর প্রেজেন্ট থাকছে, মানে একটা বন্ড ব্রেক করতে হলো, সেই রেসপেক্টে নো বন্ড রেজোনেন্স, মানে এই রেজোনেটিং স্ট্রাকচারটা দেখানোর জন্য একটা কার্বন হাইড্রোজেন বন্ডকে ব্রেক করতে হচ্ছে, যেটা কিনা সিগমা বন্ড। সেই জন্য এটাকে বলা হচ্ছে নো বন্ড রেজোনেন্স। আর কিছুক্ষণ আগে একটা নাম বললাম স্যাক্রিফাইসিয়াল রেজোনেন্স। স্যাক্রিফাইসিয়াল রেজোনেন্স কথাটা মানেটা কি? সেটা হচ্ছে এই যে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এই বন্ডটাকে স্যাক্রিফাইস করতে হলো এই কার্বনটাকে বা কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে স্যাক্রিফাইসিয়াল রেজোনেন্স অর নো বন্ড রেজোনেন্স। নো বন্ড রেজোনেন্স। তাই সেই রেসপেক্টে এরকম একটা স্ট্রাকচার আমরা পেলাম। এবার সিমিলারলি যদি আজকে এই এইচ এটা ব্রেক না করে এইচ বিটা ব্রেক করে, তখন কি হবে? সিমিলারলি আমরা আবার একটা এরকম হাইপার কনজুগেবল স্ট্রাকচার পাবো। তখন হচ্ছে এইচ বিটা আমাদের ব্রেক করলো। সিমিলারলি আরেকটা কেস হবে কি, এইচ সিটা যখন আমাদের ব্রেক করবে, তখন হচ্ছে CH2 ডবল বন্ড CH2 হবে প্লাস HC প্লাস ফর্মেশন হবে। তার মানে এখানে নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার কতগুলো পেলাম আমরা? 3। ঠিক আছে, কারণ একবার এই আলফা হাইড্রোজেনটা ব্রেক করলো, একবার এই আলফা হাইড্রোজেন ব্রেক করছে, একবার এই আলফা হাইড্রোজেন ব্রেক করছে। তার রেসপেক্টে 3টে হাইপার কনজুগেবল স্ট্রাকচার আমরা পাচ্ছি, যার রেসপেক্টে কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাচ্ছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে সেই রেসপেক্টে হাইপার কনজুগেবল স্ট্রাকচার। তাহলে এখানে কতগুলো পেলাম? 3টে। মানে ফার্স্ট কেস যেটা আছে, এই কেসে আমাদের 3টে হাইপার কনজুগেবল স্ট্রাকচার আমরা পাচ্ছি। এবার আমরা সেকেন্ড কেসটা দেখব। সেকেন্ড কেস মানে যেখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা প্রেজেন্ট আছে। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা দেখতে কেমন? এখানে যদি আমরা দেখি CH3 CH প্লাস এটা। এবার যদি আমরা এই হাইড্রোজেনগুলোকে আবার এই হাইড্রোজেন A, হাইড্রোজেন B, হাইড্রোজেন C, D, E, F এরকম করে সিম্বল দেওয়া যেতেই পারে। তাহলে এখানে কি হবে? সাপোজ আমরা এটাকে বললাম হাইড্রোজেন A, হাইড্রোজেন B, হাইড্রোজেন C, এটা হচ্ছে হাইড্রোজেন D, হাইড্রোজেন E, হাইড্রোজেন F। ঠিক আছে, তার মানে এখানে কি হবে? এই হাইড্রোজেন এটা যদি ব্রেক করে, তাহলে আমরা কি ধরনের স্ট্রাকচার পাবো? CH3 CH ডবল বন্ড CH2 প্লাস হচ্ছে HA প্লাস। সে আগের মতোই ব্যাপারটা হলো, সেটা হচ্ছে যে হাইড্রোজেন A, B, C এগুলোর নাম কি? ব্যাপারটা হচ্ছে নাম বলতে এই হাইড্রোজেনগুলোকে আমরা জাস্ট সিম্বল দিয়েছি আলফা হাইড্রোজেনগুলোকে। ঠিক আছে, সবই হাইড্রোজেন অ্যাটম, কিন্তু আমরা জাস্ট নিজেদের বোঝার জন্য A, B, C, D, E, F এরকম ভাবে একটা সিম্বল দিয়েছি। তাহলে এরকম ধরনের স্ট্রাকচার এখানে কতগুলো পাবো? এই দিক থেকে পাবো 3টে, এদিক থেকে পাবো 3টে। মানে আজকে যদি সাপোজ এই হাইড্রোজেন এটা যখন কেউ ব্রেক করবে, যে কোনো একজন ব্রেক করবে, সাপোজ আমি হাইড্রোজেন ডিটাকে ব্রেক করছি, তখন কি ধরনের স্ট্রাকচার আমরা পাচ্ছি? CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 প্লাস হচ্ছে হাইড্রোজেন ডি প্লাস। ঠিক আছে, তার মানে এই দিক থেকে মানে হচ্ছে এখানে যে কটা হাইড্রোজেন অ্যাটম আছে 3টে আছে, এখানে 3টে আছে। তার মানে এরকম ধরনের স্ট্রাকচার পাবো 3টে, এরকম ধরনের স্ট্রাকচার পাবো 3টে। টোটাল কতগুলো স্ট্রাকচার পাবো? 6টা। এখানে আমরা সবগুলো ব্রেক করে বা সব ধরনের রেজোনেটিং স্ট্রাকচারগুলো দেখাচ্ছি না, কারণ সবগুলি অলমোস্ট আইডেন্টিক্যাল। ঠিক আছে, এই মলিকুলটা যা, এই মলিকুলটাও তাই। তো ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যখন আমরা এই হাইড্রোজেন এটাকে ব্রেক করলাম, তখন এই ধরনের স্ট্রাকচার পেলাম। তখন এই ধরনের স্ট্রাকচার কতগুলো পাবো? 3টে। কারণ এখানে হাইড্রোজেন A বা হাইড্রোজেন B বা হাইড্রোজেন C যদি ব্রেক করে, তাহলে এরকম ধরনের স্ট্রাকচার পাবো। কতগুলো পাবো? 3টে। এখানে কতগুলো পাবো? 3টে। হাইড্রোজেন ডি অর হাইড্রোজেন ই অর হাইড্রোজেন এফ যদি ব্রেক করে, তার জন্য এরকম ধরনের স্ট্রাকচার পাবো। তাহলে এখানে কতগুলো পাবো? 3টে। তার টোটাল কতগুলো পাচ্ছি? 6টা।
সেই রেসপেক্টে এই যে কার্বোক্যাটায়নটা আছে, এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে তাহলে টোটাল কতগুলো স্ট্রাকচার এখানে আমরা পাবো? নাম্বার অফ আলফা হাইড্রোজেন যতগুলো এখানে আছে সেই রেসপেক্টে হচ্ছে টোটাল 6টা স্ট্রাকচার পাবো। আমরা সবগুলোকে ড্র করছি না, বারবার বলছি, কারণ এখানে সবগুলোকে ড্র করা মানে সময় নষ্ট হবে, আর কিছু না। কারণ এখানে হাইড্রোজেন এটাকে যদি আমরা ব্রেক করে একবার দেখাই তাহলে এটা এইরকম ধরনের স্ট্রাকচার হবে, বিটাকে দেখালো তাই হবে, সিটাকে দেখালো তাই হবে। আবার যদি এখানে ডিটাকে দেখাচ্ছি যেমন সেরকমই ই বা এফটাকে যদি ব্রেক করে দেখায় তাহলে সেই সেম ধরনের স্ট্রাকচার এখানে দেখতে পাবো। তাহলে এখানে টোটাল কতগুলো স্ট্রাকচার পেলাম? 6টা। তার মানে কি হলো? তার মানে হচ্ছে আলটিমেটলি এইখানে নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার হচ্ছে 3, এখানে নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার হচ্ছে 6টা, 6। সেই রেসপেক্টে কি হবে? এই কার্বোক্যাটায়নটা এর রেসপেক্টে মোর স্টেবল। ঠিক আছে, প্রথমে বলেছিলাম নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার যত হাই হবে তত স্টেবিলিটি হাই, সেই রেসপেক্ট এটাই পাবো। এবার আমরা যেটা ফার্স্ট এক্সাম্পল ধরেছিলাম সেটা রেসপেক্টে কথাটা বলবো, যে আমরা যদি ইন্ডাকটিভ এফেক্টের রেসপেক্টে যদি দাঁড়িয়ে থাকি, সাপোজ এই এক্সাম্পলটার কথা বলছি যেটা আমরা একদম শুরুতে দেখেছিলাম, এটা একটা আছে, আরেকটা হচ্ছে এইটা। এই দুটো স্ট্রাকচারের মধ্যে আমরা বলছি যে ফার্স্টের স্ট্রাকচারটা হচ্ছে স্টেবিলিটি হাই। কেন বলছি? তার কারণ হচ্ছে এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে এই কার্বনটা আলফা ডিরেক্টলি অ্যাটাচড আছে, এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে এই কার্বনটা আলফা ডিরেক্টলি অ্যাটাচড আছে, কিন্তু এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, তাহলে হাইপার কনজুগেবল স্ট্রাকচার দেখাতে পারবে না। কিন্তু এই কার্বোক্যাটায়নটার সাথে যে কার্বনটা অ্যাটাচড আছে আলফা কার্বন, ওটার সঙ্গে 3টে আলফা হাইড্রোজেন অ্যাটাচড আছে, তাহলে 3টে হাইপার কনজুগেবল স্ট্রাকচার আমরা এখানে পাবো। 3টে হাইপার কনজুগেবল স্ট্রাকচার এখানে পাবো। সেটা দেখতে কেমন হবে? যদি একটা দেখাই, এই হাইড্রোজেনটা যদি ব্রেক করে তাহলে এখানে আমরা পাবো CH2 ডবল বন্ড CH2 প্লাস H প্লাস। তাহলে এরকম ধরনের স্ট্রাকচার কতগুলো পাবো? 3টে। কেন? এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন 3বার ব্রেক করতে পারে, মানে একটা করে একবার করে। এই হাইড্রোজেনটা একবার ব্রেক করলো, এই হাইড্রোজেন একবার ব্রেক করলো, এই হাইড্রোজেন ব্রেক করলো, তার রেসপেক্টে এই সেম স্ট্রাকচারই পাবো। তাহলে 3টে হাইপার কনজুগেবল স্ট্রাকচার পাচ্ছি, যার রেসপেক্টে কার্বোক্যাটায়নের যে পজিটিভ চার্জ সেটা কমপ্লিটলি এখানে মিনিমাইজ হয়ে যাচ্ছে, তার সেই পসিবিলিটি আছে কিন্তু 3টে। কিন্তু এখানে কোনো পসিবিলিটি আমরা পাবো না, কারণ এখানে কোনো হাইড্রোজেনই নেই কার্বনটার সাথে। তা সেই রেসপেক্টে কিন্তু এখানে হাইপার কনজুগেবল স্ট্রাকচার যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে সেকেন্ডের রেসপেক্টে মোর স্টেবল। তাহলে আমরা যদি ইন্ডাকটিভ এফেক্টের উপর শুধু দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু এটাকে এক্সপ্লেন করা যাবে না। তাহলে এক্সপ্লেন করতে গেলে কিন্তু আমাদেরকে তখন হাইপার কনজুগেশন এফেক্টের এক্সাম্পল নিয়ে এক্সপ্লেন করতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে আমরা দেখব। আমরা যে ফ্রি র্যাডিক্যালের কথা বলি, সেই ফ্রি র্যাডিক্যালের রেসপেক্টে সাপোজ আমরা দুটো ফ্রি র্যাডিক্যাল দেখছি আজকে। সাপোজ আমরা বললাম CH3 CH2 ফ্রি র্যাডিক্যাল, এটা একটা। আরেকটা বলছি আমরা এই কার্বনের মাথায় ফ্রি র্যাডিক্যাল আছে, তাহলে কোনটা স্টেবিলিটি হাই হবে? তাহলে এই ফ্রি র্যাডিক্যালের রেসপেক্টে এই কার্বনগুলো হচ্ছে আলফা, আবার এই কার্বন এই ফ্রি র্যাডিক্যালটার রেসপেক্টে এই কার্বনটা হচ্ছে আলফা, ডিরেক্টলি অ্যাটাচড আছে। আলফা কার্বনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন অ্যাটাচড থাকে সেই হাইড্রোজেনগুলোকে আমরা আলফা হাইড্রোজেন বলি। তাহলে এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন কতগুলো আছে? 9। এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন কতগুলো আছে? 3। তাহলে আমরা এক একটা করে জাস্ট স্ট্রাকচার দেখে নেব, বাকিগুলো সেই সিমিলারলি একইভাবে হবে। সেটা হচ্ছে কিরকম? ফার্স্টের কেসটা যদি দেখি, ফার্স্ট কেসটা যদি এখন আমরা দেখি,
তাহলে এই একটা ফ্রি রেডিক্যাল আমরা দেখতে পাচ্ছি। তো এই ফ্রি রেডিক্যালটাকে যদি মিনিমাইজ করতে হয় তাহলে কি হবে, এই হাইড্রোজেনটাও কিন্তু ফ্রি রেডিক্যালই ব্রেক করবে। এই ফ্রি রেডিক্যাল মানে কি, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন হলে এই বন্ডটা ব্রেক করে একটা ইলেকট্রন আসবে, তাহলে একটা বন্ড ফরমেশন হবে। তার মানে এখানে আলটিমেটলি আমরা পাবো CH2 ডবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। তাহলে এইরকম ধরনের স্ট্রাকচার কতগুলো পসিবল? তিনটে। এরকম ধরনের স্ট্রাকচার কতগুলো পসিবল? তিনটে। তিনটে হাইপার কনজুগেবল স্ট্রাকচার পসিবল, তার নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার এখানে হবে তিনটে। ঠিক আছে, কারণ এই হাইড্রোজেনটাকে ব্রেক করে দেখালাম। কেউ যদি মনে করে এই হাইড্রোজেন ব্রেক করবো, সেটাও করা যেতে পারে, এই হাইড্রোজেন ব্রেক করবো, সেটাও করা যেতে পারে। তাই তিনটে স্ট্রাকচারের পসিবিলিটি এখানে আছে। আমরা যদি সেকেন্ডের কেসটা দেখি তাহলে কি হবে, এই স্ট্রাকচারটাকে যদি দেখি, তাহলে আমি যে কোনো একটা আলফা কার্বনের রেসপেক্টে এখানে ড্র করব। সাপোজ আমি ভাবলাম যে এই কার্বনটাকে ফার্স্টে ধরে কাজ করছে, এই কার্বনে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? তিনটে। তাহলে যদি এই হাইপার কনজুগেশন এফেক্টটা শো করে তাহলে সেটা দেখতে হবে কেমন, এরকম। যার রেসপেক্টে আমরা যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটা দেখতে হচ্ছে CH3 ডবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, তার মানে এইরকম ধরনের স্ট্রাকচার কতগুলো পাবো? তিনটে। মানে এই কার্বনে যেহেতু তিনটে, এই কার্বন যেহেতু তিনটে আলফা হাইড্রোজেন আছে, তা তিনটে আলফা হাইড্রোজেন আছে মানে প্রত্যেকটা যদি একবার একবার করে ব্রেক করে তার তিনটে স্ট্রাকচারের পসিবিলিটি থাকছে। পরের কার্বন যদি এটাকে দেখি আমরা, ঠিক আছে, নেক্সট কার্বন হয়তো আমি দেখলাম এটাকে, তাহলে তখন কি হবে, এটাকে CH2H এই ফর্মে আমরা ড্র করলাম, তাহলে তখন কি স্ট্রাকচার পাবো, CH2 ডবল বন্ড CH3 প্লাস হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। তার মানে এরকম স্ট্রাকচার কতগুলো পাবো? তিনটে। কেন? কারণ এই কার্বনটা মানে এই কার্বনে তিনটে আলফা হাইড্রোজেন ছিল, তার মানে প্রত্যেকে যদি একবার করে ব্রেক করে এরকম ধরনের স্ট্রাকচারই পাবো। কতগুলো পাবো? তিনটে। এরকম ধরনের স্ট্রাকচার কতগুলো পাবো? তিনটে। আরেকটা কোনটা দেখাবো, আরেকটা হচ্ছে এই কার্বনের রেসপেক্টে যদি এখন দেখাই, তাহলে এরকম স্ট্রাকচার কতগুলো পাবো? তিনটে। আমরা এই কার্বনটাকে ধরে কাজ করছি, এই কার্বনে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? তিনটে। তার তিনটে যদি তিনবার ব্রেক করে তাহলে এরকম ধরনের স্ট্রাকচার পাবো তিনটে, এরকম ধরনের স্ট্রাকচার পাবো তিনটে, এরকম ধরনের স্ট্রাকচার পাবো তিনটে। টোটাল কতগুলো হচ্ছে তাহলে এখানে পসিবিলিটি? 9। 9টা স্ট্রাকচার তো দেখানো পসিবল নয়, সেজন্য আমরা একটা একটা করে দেখাচ্ছি। এরকম টাইপের তিনটে হবে, এরকম টাইপের তিনটে হবে, এরকম টাইপের তিনটে হবে। আলটিমেটলি সবগুলোই সেম টাইপের, কারণ এই সব কটা কার্বনের এনভায়রনমেন্টই সেম, আইডেন্টিক্যাল। তো সেই রেসপেক্টে এখানে পসিবিলিটি হচ্ছে 9টা স্ট্রাকচারে, 9টা হাইপার কনজুগেবল স্ট্রাকচার পেলাম। সেই রেসপেক্টে যদি এখন আমরা স্টেবিলিটি অর্ডার দেখি তাহলে এটা হচ্ছে মাচ মোর স্টেবল দেন দিস। কারণ সেকেন্ড কেসে যেটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আছে, এর নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার হচ্ছে 9। তাহলে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি আমাদেরকে কোশ্চেন সলভ করতে হয় হাইপার কনজুগেশন এফেক্ট ইউজ করে, তখন আমরা কি করে সেই কোশ্চেনগুলো জাস্ট দেখেই বুঝতে পারবো বা জাজ করতে পারবো কোশ্চেনগুলো খুব ইজিলি কিভাবে আমরা সলভ করতে পারবো। সেটা যদি এখন আমাদেরকে দেখতে হয় তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে সাপোজ আমরা দুটো এক্সাম্পল নিচ্ছি, দুটো এক্সাম্পল এখানে জাস্ট দেখব। সাপোজ আমাদেরকে এখানে CH3CH2 প্লাস এই একটা কার্বোক্যাটায়ন হয়তো দেওয়া হয়েছে, আরেকটা হয়তো CH3
এরকম একটা কার্বোক্যাটায়ন দেওয়া হয়েছে। তা হাইপার কনজুগেশন এফেক্টের রেসপেক্ট আমরা কি করে বুঝবো? সেটা হচ্ছে এখানে নাম্বার অফ আলফা কার্বন আছে 1, এখানে নাম্বার অফ আলফা কার্বন হচ্ছে 3। তাহলে এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন কতগুলো আছে? 3। এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন কতগুলো আছে? 9। এখানে 3 3 3 9, এখানে হচ্ছে 3 শুধু। তাহলে ফার্স্ট কেসটাতে নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার কতগুলো পাবো আমরা? 3টে। সেকেন্ড কেসে নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার কতগুলো পাবো? 9। তাহলে নো ডাউট আমাদের সেকেন্ড যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে স্টেবিলিটি হাই। পরের এক্সাম্পলটা যদি এখন আমরা দেখি, সেটা হচ্ছে আমরা একটা অ্যালকিনের এক্সাম্পল দেব। দুটো অ্যালকিন নেব, যে অ্যালকিনগুলো হচ্ছে আমাদের একটা রেসপেক্টে আরেকটা হচ্ছে আইসোমার, CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এই দুটো স্ট্রাকচারের মধ্যে এই কার্বনটা এখানে আলফা কার্বন, আর এখানে আলফা কার্বন হচ্ছে এই দুটো, ঠিক আছে। ডবল বন্ডেড কার্বন অ্যাটমের রেসপেক্টে এই অ্যাডজাসেন্ট কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এখানে ডবল বন্ডেড কার্বন অ্যাটম দুটো রেসপেক্টে আলফা কার্বন হচ্ছে দুটো পাচ্ছি আমরা। তাহলে নাম্বার অফ আলফা হাইড্রোজেন এখানে কতগুলো আছে? 2 আছে। তাহলে নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার কতগুলো পাবো? 2 পাবো। কিন্তু সেকেন্ড কেসটা আমাদের নাম্বার অফ আলফা হাইড্রোজেন কতগুলো আছে? 6 আছে। তাহলে নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার আমরা কতগুলো পাবো? 6 পাবো। তাহলে নো ডাউট সেকেন্ড স্ট্রাকচারটা কিন্তু ফার্স্ট স্ট্রাকচারের রেসপেক্টে মোর স্টেবল। এইভাবে কিন্তু আমরা কোশ্চেনের আনসারগুলো দিতে পারি।